গুড আফটারনুন সবাইকে। কেমন আছি আমরা সবাই? নিশ্চয়ই ভালো আছি। এর আগে ক্লাসে আমরা পড়েছিলাম 52 দিনগুলো, শেখ মুজিবুর রহমানের 3টি ক্লাস ওটার উপরে নেওয়া হয়েছে। তো আশা করি তোমরা সেটা ভালোভাবে পড়েছো। আজকে আমরা একটা নতুন পাঠে চলে যাব। নাম হচ্ছে মাসি পিসি, লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এটা একটা ছোট গল্প, ঠিক আছে? তো মানিক বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় কথা সাহিত্যিক ছিলেন। তার প্রকৃত নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবী জুড়ে যে মানবিক মূল্যবোধের চরম সংকটময় সময় যাচ্ছিল, সেই সময়ে বাংলা কথা সাহিত্যে যে কয়েকজন লেখক সাহিত্য ক্ষেত্রে একটা নতুন বৈপ্লবিক ধারার সূচনা করেন, তাদের মধ্যে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় অন্যতম। ঠিক আছে? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে শ্রমজীবী মেহনতি মানুষের সংগ্রাম, তারপরে হলো গিয়ে আমাদের নিয়তিবাদ, তারপরে হলো মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা। মূলত এই বিষয়বস্তুগুলোকে নিয়েই তিনি লিখেছেন। হ্যাঁ, তো তার একটা অন্যতম ছোট গল্প হচ্ছে মাসি পিসি, যে গল্পে আমরা মাসি এবং পিসি এই দুটো চরিত্রে দুজন বিধবা মহিলাকে পাই, এবং তারা কিভাবে চারপাশের পরিবেশের সঙ্গে সংগ্রাম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে, সেটার উপর ভিত্তি করে মূলত মাসি পিসি গল্পটা রচিত হয়েছে। এবং মাসি পিসি গল্পের যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে আল্লাদির এক মাসি এবং আল্লাদির এক পিসি, যারা দুজনই বিভিন্ন ধরনের কুপ্রভাব, কুনজর থেকে আল্লাদিকে রক্ষা করার চেষ্টা করে। ঠিক আছে? তো আমরা আজকে সরাসরি মাসি পিসি গল্পে চলে যাব। গল্পটা শেষ করার পর আমরা এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ঠিক আছে? তো আমরা সবাই বইয়ে চলে যাব। আমরা সরাসরি গল্প পড়া শুরু করে দিব। মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়। শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদা আর ভাঙার ইট পাটকেল ও ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের কাছে খালের ধারে লাগানো শালটি থেকে খড় তোলা হচ্ছে পারে। পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালটি বোঝাই আটি বাঁধা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে অপরের মস্ত গাদায়। ওঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে কাদায়। সালটি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝবয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। পুলের তলা দিয়ে ভাটার টান ঠেলে এগিয়ে এলো সরু লম্বা আরেকটা সালটি। 2 হাত চওড়া হয়নি না হয়। দু মাথায় দাঁড়িয়ে দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে। ময়লা মোটা থানের আঁচল দুজনেরই কোমরে বাঁধা। মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে অল্প বয়সী একটি বউ। গায়ে জামা আছে নকশাপাড়ের সস্তা সাদা শাড়ি, আটশাট থমথমে গরম, গোলগাল মুখ। তাহলে আমরা এখানে দুটো সালতির পরিচয় পেয়েছি। একটা সালতিতে রয়েছে দুজন প্রৌঢ়া এবং তার সাথে একটা ছোট্ট বউ, যেটা আমি বলছি মাসি পিসি এবং আল্লাদি। এখানেই আমরা মাসি পিসি এবং আল্লাদিকে পেয়ে যাই। হ্যাঁ, এবং আরেকটি সালতিতে আমরা দেখছি যে খড় তোলা হচ্ছে, এরকম একটা অবস্থা। মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। তাহলে যে দুজন কাজ করছিল, আমরা যে দুইজনের পরিচয় পাই, একজনের বয়স হয়েছে আধা পাকা চুল, রোগা শরীর, সে হলো বুড়ো লোক, এবং অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল, সে হচ্ছে কৈলেশ। তাহলে মাসি পিসি ফিরছে কৈলেশ, বুড়ো লোকটি বলল। কৈলাস বাহকের মাথায় খড় চাপাতে ব্যস্ত ছিল। চটপট শেষ আটিটা চাপিয়ে দিয়ে সে যখন ফিরল, মাসি পিসির সালটি 2 হাতের মধ্যে এসে গেছে। ওগো ও মাসি, ওগো পিসি, রাখো রাখো, খবর আছে শুনে যাও। সামনের দিকে লগি পুঁতে মাসি পিসি সালতির গতি ঠেকায়, আল্লাদি স্মৃতি সিঁদুর পর্যন্ত ঘুমটা টেনে দেয়। সামনে থেকে মাসি বলে বিরক্তির সঙ্গে, বেলা আর নেই কৈলেশ। পেছন থেকে পিসি বলে, অনেকটা পথ যেতে হবে কৈলেশ। তাহলে আমাদের ডাক দেয় কে? কৈলেশ কাকে? মাসি পিসিকে। কিন্তু মাসি পিসি অ্যাভয়েড করার চেষ্টা করে।
মাসি পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝংকার আছে। কৈলাসের খবরটা গোপন। দুজনে লম্বা লম্বা সালতির দু মাথায় থাকলে সম্ভব নয় চুপে চুপে বলা। মাসি বড় সালতির খড় ঠেকানো বাঁশটা চেপে ধরে থাকে, পিসি লগি হাতে নিয়ে পিছন থেকে এগিয়ে আসে সামনের দিকে। আল্লাদি যেখানে ছিল সেখানেই বসেই কান পেতে রাখে। কথাবার্তা সে সব শুনতে পায় সহজেই, কারণ সে যাতে শুনতে পায় এমনি করেই বলে কৈলেশ। তাহলে কৈলেশ যে খবরটা দেয় মাসি পিসিকে, সেটা মূলত সেই আল্লাদিকে নিয়েই। বলি মাসি, তোমাকেও বলি পিসি, কৈলাস শুরু করে। মেয়াকে একদম শ্বশুরঘর পাঠাবে না মনে করেছ যদি, সে কেমন ধারা কথা হয়? এত বড় সমর্থ মেয়া, তোমার দুটি মেয়ে লোক বাদে ঘরে একটা পুরুষ মানুষ নেই, বিপদ আপদ ঘটে যদি তো। মাসি বলে, খুনসুটি রাখো দেখি কৈলেশ তোমার, মোদ্দা কথাটা কি তাই কও। বলল না যে খবর আছে, কি? পিসি বলে, খবরটা কি তাই কও। বেলা বেশি নেই কৈলেশ। মাসি পিসির সাথে পারা যাবে না জানে কৈলেশ। অগত্যা ফেনিয়ে রসিয়ে বলবার বদলে সে সোজা কথায় আসে। যোগুর সাথে দেখা হলো কাল, খড় তুলে দিতে সাজ হয়ে গেল। তার দোকানে একটু আর কি চা খেতে গেছি, চায়ের দোকানে যোগুর সাথে দেখা। যোগু হচ্ছে আল্লাদের স্বামী। মাসি বলে, চায়ের দোকান না কিসের দোকান তা তো বুঝেছি কৈলেশ, তা কথাটা কি? পিসি বলে, সেথা ছাড়া ওকে কোথা দেখবে, হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ। তা কি বললে যোগু? কৈলাস ফাপড়ে পড়ে আর চোখে চায় আল্লাদির দিকে। হঠাৎ বেমক্কা জোরের সঙ্গে প্রতিবাদ করে যে তা নয়, পুলের কাছেই চায়ের দোকান, মাসি পিসি গিয়ে জিজ্ঞেস করুক না সেখানে। তারপরেই জোর হারিয়ে বলে, ওসব একরকম ছেড়ে দিয়েছে যোগু। লোকটা কেমন বদলে গেছে মাসি, সত্যি কথা পিসি, যোগু আর সেই যোগু নেই, বউকে নিতে চায় এখন। তোমরা নাকি পণ করেছ মেয়া পাঠাবে না, তাতেই চটে গেছে। সম্মান তো আছে একটা মানুষের, কবার দিতে এলো তো মেয়া দিলে না, তাই তো নিতে আসে না আর। আমি বলি কি, নিজেরা যেচে এবার পাঠিয়ে দাও মেয়াকে। মাসি বলে, পেট শুকিয়ে লাতি ঝাঁটা খেতে, কলকে পোড়া ছ্যাঁকার খেতে, খুঁটির সাথে দড়ি বাঁধা হয়ে থাকতে দিনভর রাতভর। পিসি বলে, মেয়া না পাঠাই, জামাই এলে রাখিনি জামাই আদরে তাকে, ছাগলটা বেচে দিয়ে খাওয়াইনি ভালো মন্দ 10টা জিনিস। মাসি বলে, ফের আসো, আদরে রাখবো যতদিন থাকে, বজ্জাত হোক খুনে হোক জামাই তো, ঘরে এলে খাতির না করবো কেন, তবে মেয়া মোড়া পাঠাবো না। পিসি বলে, নে কৈলেশ, মরতে মোড়া মেয়াকে পাঠাবো না। তাহলে বেসিক্যালি আমাদের যে কৈলেশ সে খবর নিয়ে আসে যে যোগু আবারও আল্লাদিকে ঘরে নিতে চায়। আল্লাদি তার মাসি পিসির কাছে থাকে। এক ধরনের যে বধূ নির্যাতন, সেই বধূ নির্যাতন নারী নির্যাতনের শিকার হয়ে আমাদের আল্লাদি মাসি পিসির কাছে চলে আসে। এবং আমরা এখানে একটা জিনিস বুঝতে পারি যে আমাদের যোগুর মধ্যে কিন্তু খারাপ নেশাও আছে বা বদ নেশাও আছে। হ্যাঁ, এটাও এখানে দেখা যায়। এবং সবকিছু মিলিয়ে আমাদের মাসি পিসি মোটামুটি ডিটারমাইন যে তারা কোনোভাবেই আল্লাদিকে যোগুর কাছে পাঠাবে না। তো কৈলেশ সেটার একটা মধ্যস্থতা করতে আসে যে যোগু কৈলেশকে দিয়ে খবর পাঠায় যে সে আবার আল্লাদিকে নিতে চায়, কিন্তু আমাদের মাসি পিসি একদম ডিটারমাইন যে তারা কোনোভাবেই পাঠাবে না, আল্লাদিকে যোগুর কাছে পাঠাবে না। বুড়ো রহমান একা খত চাপিয়ে যায় বাহকেদের মাথায়, চুপচাপ শুনে যায় এদের কথা। ছল ছল চোখে একবার তাকায় আল্লাদির দিকে। তার মেয়েটা শ্বশুর বাড়িতে মরেছে অল্পদিন আগে। কৈলেশের সাথে যে আমরা আরেক বুড়ো লোক পাই যে কৈলেশকে বলে যে মাসি পিসি আসছে, সেই যে বুড়ো লোক তার নাম কিন্তু রহমান। এবং কিছুদিন আগে তার মেয়ে শ্বশুর বাড়িতে মারা যায় এই নির্যাতনের শিকার হয়ে। এবং কোথাও না কোথাও আল্লাদির সাথে বুড়ো রহমান তার মেয়ের কোথাও না কোথাও একটা মিল খুঁজে পায়। কিছুতে যেতে চায়নি মেয়েটা, দাপাদাপি করে কেঁদেছে যাওয়া ঠেকাতে। ছোট অবুঝ মেয়ে, তার ভালোর জন্যই তাকে জোর জবরদস্তি করে পাঠিয়ে দিয়েছিল। আল্লাদির সঙ্গে তার চেহারার কোনো মিল নেই। বয়সে সে ছিল অনেক ছোট, চেহারা ছিল অনেক বেশি রোগা। তবু আল্লাদির ফ্যাকাশি মুখে তারই মুখের ছাপ রহমান দেখতে পায়। খড়ের আটি তুলে দেবার ফাঁকে ফাঁকে যখনই সে তাকায় আল্লাদির দিকে। কৈলেশ বলে, তবে আসল কথাটা বলি,
যোগুমোকে বললে এবার সে মামলা করবে বউ নেবার জন্য। তার বিয়ে করা বউকে তোমরা আটকে রেখেছো বদ মতলবে, মামলা করলে বিপদে পড়বে। স্বামী নিতে চাইলে বউকে আটকে রাখার আইন নেই, জেল হয়ে যাবে তোমাদের। আর যেমন বুঝলাম মামলা যোগু করবেই আজকালের মধ্যে। মরবে তোমরা জানো মাসি, জানো পিসি, মারা পড়বে তোমরা একেবারে। যখন যোগু কৈলেশ দেখলো যে ভালো কথায় মাসি পিসি শুনছে না বা রাজি হচ্ছে না, তখন কৈলেশ বলে ফেলে যে যোগু কিন্তু এবার মামলা করার তককে তককে আছে, তোমরা যদি এবার আল্লাদিকে পাঠিয়ে না দাও তাহলে যোগু এবার কি করবে, যোগু কিন্তু এবার মামলা করে দিবে। আল্লাদি একটা শব্দ করে, অস্ফুট আত্মনাদের মতো। মাসি ও পিসি মুখ চাওয়াচাওয়ি করে কয়েকবার। মনে হয় মনে তাদের একই কথা উদয় হয়েছে। চোখে চোখে চেয়ে সেটা শুধু জানাজানি করে নিল তারা। মাসি বলল, জেল নয় গেলাম কৈলেশ, কিন্তু মেয়া যদি স্বামীর কাছে যেতে না চায় খুন হবার ভয়ে। বলে মাসি বড় সালতির খড় ঠেকানো বাঁশ ছেড়ে দিয়ে লগি গুজে দেয় কাদায়। পিসি তত্তর করে পিছনে গিয়ে লগি কাদায় গুজে হেলে পড়ে। শরীরের ভারে সরু লম্বা সালতিটাকে এগিয়ে দেয় ফাটার টানের বিপক্ষে। বেলা একরকম নেই, ছায়া নামছে চারদিকে। শকুনরা উড়ে এসে বসছে পাতা শূন্য শুকনো গাছটায়। একটা শকুন উড়ে গেল এ আশ্রয় ছেড়ে অল্প দূরে আরেকটা গাছের দিকে। ডাল ছেড়ে উঠতে আর নতুন ডালে গিয়ে বসতে কি তার পাখা ঝাপটানি। মায়ের বোন মাসি আর বাপের বোন পিসি ছাড়া বাপের ঘরের কেউ নেই আল্লাদের। আন্ডারলাইন করবো এটা আমরা। দুর্ভিক্ষ কোনো মতে ঠেকিয়েছিল তার বাপ। মহামারীর একটা রোগে কলেরায় সে, তার বউ আর ছেলেটা শেষ হয়ে গেল। তাহলে আল্লাদির যে মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, তারা কি হয়ে যায়, তারা হচ্ছে কলেরায় মারা যায়। মাসি পিসি তার আশ্রয়ে মাথা গুজে আছে অনেক দিন। দুধ ছাই শোয়ে আর কুড়িয়ে পেতে খেয়ে নিরাশ্রয় বিধবারা যেমন থাকে। নিজেদের ভরণ পোষণের কিছু তারা রোজগার করত ধান ভেনে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হুগলা গেথে, শাক পাতা ফলমূল ডাটা কুড়িয়ে এটা ওটা জোগাড় করে। শাক পাতা খুদকুড়ো ভোজন, বছরে দুজোড়া থান পরম খরচ তো এই। বছরের পর বছর ধরে কিছু পুঁজি পর্যন্ত হয়েছিল দুজনের, রূপোর টাকা আধুলি শিকি। দুর্ভিক্ষের সময়টা বাঁচবার জন্য তাদের লড়তে হয়েছে সাংঘাতিক ভাবে। আল্লাদির বাপ তাদের থাকাটা শুধু বরাদ্দ রেখে খাওয়া ছাঁটাই করে দিয়েছিল একেবারে পুরোপুরি। তারও তখন বিষম অবস্থা। নিজেরা বাঁচে কি বাঁচে না, তার উপর যোগুর লাথি চোটে মরমর মেয়ে এসে হাজির। সে কোন দিক সামলাবে? মাসি পিসির সেবা যত্নে আল্লাদি অবশ্য সেবার বেঁচে গিয়েছিল। তার বাপ মাও সেটা স্বীকার করেছে, কিন্তু কি করবে? গলা কেটে রক্ত দিয়ে সে ধার শোধ করা যদি বা সম্ভব, অন্ন দেওয়ার ক্ষমতা কোথায় পাবে? পাল্লা দিয়ে মাসি পিসি আল্লাদির জীবনের জন্য লড়েছিল। পেল যদি তো খেয়েও, না পেল যদি তা না খেয়েই। অবস্থা যখন তাদের অতি কাহিল, চারিদিকে না খেয়ে মরা শুরু করেছে মানুষ, মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি। একদিন মাসি বলে পিসিকে, একটা কাজ করবি বেআইন, তাতেও তোরও দুটো পয়সা আসে, মোরও দুটো পয়সা আসে। শহরের বাজারে তরি তরকারি ফলমূলের দাম চড়া। গা থেকে কিনে যদি বাজারে গিয়ে বেচে আসে তারা, কিছু রোজগার হবে। একা মাসির ভরসা হয় না সালতি বেয়ে অত দূর যেতে, যাওয়া আসাও একার দ্বারা হবে না তার। পিসি রাজি হয়েছিল। এতে কিছু হবে কি হবে না ভগবান জানে, কিন্তু যদি হয় তবে রোজগারের একটা নতুন উপায় মাসি পেয়ে যাবে। আর সে পাবে না, তাকে না পেলে অন্য কারোর সাথে হয়তো মাসি বন্দোবস্ত করবে। তা কি পারে পিসি ঘুরতে দিতে? সেই থেকে শুরু হয় গেরস্তের বাড়তি শাকসবজি ফলমূল নিয়ে মাসি পিসির সালতি বেয়ে শহরের বাজারে গিয়ে বেঁচে আসা। গায়ের বাবু বাসিন্দারাও নগদ পয়সার জন্য বাগানের জিনিস বেচতে দেয়। মাসি পিসির ভাব ছিল আগেও। অবস্থায় এক, বয়স সমান, এক ঘরে বাস, পরস্পরের কাছে ছাড়া সুখ দুঃখের কথা তারা কাকেই বা বলবে, কেই বা শুনবে। তবে হিংসাদেশ রেশারেশিও ছিল যথেষ্ট, কোন্দলও বেঁধে যেত কারণে অকারণে। এখানে আমরা যেটা পড়লাম সেটা পুরোপুরি মাসি পিসির যে অবস্থা, তারা কিভাবে আল্লাদিদের বাড়িতে এলো, সেখান থেকে কিভাবে তারা নিজেদের আয় রোজগারের ব্যবস্থা করলো, সেটারই এক বর্ণনা দেওয়া হয়েছে। পিসি এ বাড়ির মেয়ে, এ তার বাপের বাড়ি, মাসি উড়ে এসে জুড়ে বসেছে এখানে। তাই মাসির উপর পিসির একটা অবজ্ঞা অবহেলার ভাব ছিল। এই নিয়ে পিসির অহংকার আর খোঁচাই সবচেয়ে অসহ্য লাগতো মাসির। ধীর শান্ত দুঃখী মানুষ, মনে হতো
এমনই তাদের, কিন্তু ঝগড়া বাঁধলে অবাক হয়ে যেতে হতো তাদের দেখে। সে কি রাগ, সে কি তেজ, সে কি গো। মনে হতো এই বুঝি কামড়ে দেয় একে অপরকে, এই বুঝি কাটে বটি দিয়ে। শাকসবজি বেচে বাঁচবার চেষ্টায় একসঙ্গে কোমর বেঁধে নেমে পড়ামাত্র সব বিরোধ, সব পার্থক্য উড়ে গিয়ে দুজনই হয়ে গেল এক মন এক প্রাণ। সে মিল জমজমাট হয়ে উঠলো আল্লাদির ভার ঘাড়ে পড়ায়। নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে তাকে, শ্বশুর ঘরের কবল থেকে বাঁচাতে হবে তাকে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা। তাহলে এখানে যে নারীদের একটা সংগ্রামের কথা বলেছে মানিক বন্দ্যোপাধ্যায়, সেগুলো আমরা কোথায় কোথায় পাই? দেখো, নিজের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আল্লাদি আছে। খাইয়ে পরিয়ে যত্নে রাখতে হবে আল্লাদিকে, শ্বশুর বাড়ির কবল থেকে বাঁচাতে হবে, গায়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। কত দায়িত্ব তাদের। বাবা বেঁচে থাকলে আল্লাদিকে হয়তো শ্বশুর বাড়ি যেতে হতো, মাসি পিসিও বিশেষ কিছু বলতো কিনা সন্দেহ, কিন্তু তারা তো নেই এখন। মাসি পিসিরই সব দায়িত্ব। বিনা পরামর্শে আপনা থেকেই তাদের ঠিক হয়েছিল আল্লাদিকে পাঠাবে না তারা। আল্লাদিকে কোথাও পাঠানোর কথা তারা ভাবতেও পারে না। বিশেষ করে ওই খুনেদের কাছে কখনো তারা মেয়ে পাঠাতে পারে? যাবার কথা ভাবলেই মেয়ে যখন আতঙ্কে পাশুটি মেরে যায়। বাপের ঘর দুয়ার জমি জমাটুকু আল্লাদিকে বলতেছে। যোগুর বউ নেবার আগ্রহ খুবই স্পষ্ট। সামান্যই ছিল তার বাপের, তারও সিকিম মতো আছে মোটে, বাকি গেছে গোকুলের কবলে। গোকুল এখানে একজন সম্ভ্রান্ত মানুষ, যে ভূমিদস্যু আমরা বলতে পারি, জমিদারও বলতে পারি। তবু মুফতে যা পাওয়া যায় তাতেই যোগুর প্রবল। খালি ঘরে আল্লাদিকে রেখে কোথাও যাবার সাহস হয় না তাদের। দুজনে মিলে যদি যেতে হয় কোথাও, আল্লাদিকে তারা সঙ্গে নিয়ে যায়। মাসি বলে, ডরাস নি আল্লাদি, ভাওতা দিয়ে আমাদের দমাবার ফুকির সব, নয়তো কৈলেশকে দিয়ে ওসব কথা বলায় মোদের। পিসি বলে, দুদিন বাদে ফের আসবে দেখিস জামাই, তখন শুধলে বলবে, কই না, আমি তো ওসব কিছু বলিনি কৈলেশকে। মাসি বলে, 4 মাসে পড়লি আর কটা দিন বা, মা মাসির কাছেই রইতে হয় এই সময়টা, জামাই এলে বুঝিয়ে বলবো। পিসি বলে, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয় জানিস আল্লাদি, তোর পিসে ছিল যোগুর মতো। খোকাটা কোলে আসতে কি হয়ে গেল সেই মানুষ, চুপি চুপি এসে এটা খাওয়ায় ওটা খাওয়ায়, উঠতে বলি তো ওঠে, বসতে বলি তো বসে। মাসি বলে, তোর মেশর ঠিক ছিল, শাওরি ননদ ছিল বাঘ, উঠতে বসতে কি ছ্যাঁকা খেয়েছি ভাবলে বুক কাঁপে। কিন্তু জানিস আল্লাদি, মেয়েটা যেই করে এলো, শাওরি ননদ যেন মুখে মাথায় করে রাখলে বাঁচে। এখানে মাসি পিসি তাদের যে পারিবারিক যে স্মৃতিচারণ, সেটা আল্লাদির সাথে এখানে শেয়ার করে। হ্যাঁ, এরকম আমরা পাই। পিসি বলে, তুইও যাবি, স্বামী ঘর করবি, ডরাসনি, ডর কিসের। বাড়ি ফিরে দ্বীপ জেলে মাসি পিসি রান্না বান্না সারতে লেগে যায়। বাইরে দিন কাটলেও আল্লাদির পরিশ্রম কিছু হয়নি, শুয়ে বসেই দিন কেটেছে। তবু মাসি পিসির কোথায় সে একটু শোয়ে। শরীর নয়, মোটটা তার কেমন করছে। নিজের তো ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, নিজেকে তার ছ্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। আমরা আন্ডারলাইন করবো কথাটা, আল্লাদি এটা নিজে নিজে মনে মনে ভাবে। মাসি পিসির আড়ালে থেকেও সে টের পায় কিভাবে মানুষের পর মানুষ তাকে, তার দিকে তাকাচ্ছে, কতজন কতভাবে মাসি পিসির সঙ্গে আলাপ জমাচ্ছে, তরু তরকারির মতো তাকেও কেনা বেচা তাকেও কেনা যায় কিনা যাচাই করবার জন্য। গায়েরও কতজন তার কত রকমের দর দিয়েছে মাসি পিসির কাছে। মাসি পিসি চীনে তারা অনেকটা চুপ হয়ে গেছে আজকাল, কিন্তু গোকুল হাল ছাড়েনি। মাসি পিসিকে পাগল করে তুলেছে গোকুল। মায়ের বাড়া তার এই মাসি পিসি কি দুর্ভোগ তার জন্য। মাসি পিসিকে এত যন্ত্রণা দেয়ার চেয়ে সে নয় শ্বশুর ঘরে লাঞ্ছনা সইত, যোগুর লাথি খেত। ঈষৎ তন্দ্রা করে শিউরে ওঠে আল্লাদি। এক পাশে মাসি আর এক পাশে পিসি, না নিয়ে শুলে কি চলবে তার কোনোদিন। এখানে আমাদের আল্লাদির মনের ভিতরে কি ধরনের একটা দোমনা অবস্থা চলছিল, সেটার একটা প্রকাশ দেখা যাচ্ছে। যেহেতু আল্লাদি বয়সে অনেক ছোট ছিল, দেখতেও ভালো ছিল, তো সেই সমাজ ব্যবস্থায় যেহেতু আল্লাদি তার স্বামীর ঘর ছেড়ে এসেছে এবং থাকে মাসি পিসির সাথে, কোনো পুরুষ মানুষ নেই, তাই অনেক খারাপ পুরুষ ওত পেতে থাকে আল্লাদিকে পাওয়ার জন্য। এরকম একটা বর্ণনা আল্লাদি নিজের মতো করে এখানে ব্যাখ্যা করেছে। কেমন?
তো আজকে এই পর্যন্তই থাকবে। আমরা অর্ধেক পড়লাম মাসি পিসির, তোমরা এইটুকু পড়বে, পরে ক্লাসে আমরা বাকি পুরোটুকু পড়ে ফেলবো। হ্যাঁ, এখানে আমরা দেখছি যে আমরা এখানে কৈলাসের কিছুটা পরিচয় পেলাম। সেও কিন্তু মানুষটা সুবিধার না, যেহেতু সে যোগুর হয়ে মাসি পিসির সঙ্গে কথা বলতে এসেছে, তাহলে আমরা বুঝতে পারছি যোগু মানুষটাও, কৈলাস মানুষটাও খুব একটা ভালো না। এবং যোগুকে তো যোগু, আমরা মাসি পিসির বর্ণনায় যোগুকে যেরকম পেলাম, সেও ভালো লোক নয়। গোকুল চরিত্রকে পেলাম, গোকুলও ভালো চরিত্র নয়। এবং এদের একটাই নজর, সেটা হচ্ছে আল্লাদির দিকে। হ্যাঁ, আমাদের যোগু, আমাদের গোকুল, এদের দুজনেরই যে নজর সেটা আল্লাদির দিকে। যোগুর অবশ্য এখানে আলাদা একটা লাভ সে খুঁজছে, যে আল্লাদির বাবার কিছুটা জমি ছিল, যেটার অনেকটাই গোকুল নিজের মতো করে নিয়ে গেছে, কিন্তু তারপরও যতটুকু আছে সেইটুকুর প্রতি মূলত আমাদের যোগুর লোভ, এবং এ কারণেই সে আল্লাদিকে যেভাবেই হোক তার ঘরে নিতে চায়। কিন্তু আমাদের মাসি পিসি একদম ঠিক করেছে, যে শক্তভাবে ঠিক করেছে যে কোনোভাবেই তারা আল্লাদিকে পাঠাবে না, যোগুর ঘরে পাঠাবে না। তো এই পর্যন্তই আজকে থাকবে, এর পরের দিন আমরা পুরো গল্পটা শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।